হ্যালো, আমি সুদীপ্ত। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো এই সিরিজে আমরা ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স প্রথম থেকে শেষ অবধি ধরে ধরে বোঝার চেষ্টা করব। তো ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স একটা এন্ট্রি লেভেলের জায়গা সায়েন্সের গ্রুপে, ফিজিক্যাল সায়েন্সের জগতে, ফিজিক্সের জগতে, আর কেমিস্ট্রির জগতেও তো বটেই। তো এখানে আমরা প্রাইমারি যে বইটা ইউজ করব সেটা হলো ছায়ার বই। এছাড়াও আরও 3-4টে বই রয়েছে, সেগুলো আমরা ইউজ করব। মেইনলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সিলেবাস, সেই সিলেবাসকে আমরা ফলো করব। আচ্ছা, প্রথম যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা মেজারমেন্ট। তো সেটা পড়ার আগে আমরা মোটামুটি কি আছে আমাদের সিলেবাস সেটা একবার দেখে নেই। ক্লাস 9-এর যে সিলেবাস আছে তাতে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো হলো পরিমাপ, পরিমাপ পদ্ধতি। এই যে অধ্যায়টা, যেটা আজকে আমাদের প্রথম পাঠ্য বিষয় হবে, তো এই অধ্যায়টা একটু বোরিং হতে পারে, একটু বোরিং লাগতে পারে। তার কারণ কিছুই নয়, অধ্যায়টাকে আমি কঠিন একদমই বলবো না। বেসিক্যালি এই অধ্যায়টাতে আমরা অনেক রাশিমালা, অনেক ফিজিক্সের এককের সম্পর্কে জানতে পারি, যার ব্যবহারিক প্রয়োগ অনেক ফিউচারে হবে, অনেক ভবিষ্যতে হবে। তোমরা কিছু কিছু জিনিস ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে শিখতে পারবে, কিছু কিছু জিনিস তোমাদের ক্লাস 11-12-এ আছে। তো তার জন্য প্রাথমিকভাবে এই অধ্যায়টা একটু বোরিং লাগতে পারে। তারপরে হলো বল ও গতি, নিউটনের লস ফস এগুলো রয়েছে। এটা বেশ প্রোগ্রেসিভ একটা চ্যাপ্টার। এই অধ্যায়টাতে আমরা যেভাবে শেষ করবো তাতে আমাদের অনেক 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 ফিউচারে অনেক ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। ক্লাস 11-এর প্রায় অর্ধেকটাই বেসিক কনসেপ্টই এখানে হয়ে যাবে। আচ্ছা, তারপরে হলো পদার্থের গঠন ও ধর্ম, তারপরে পদার্থের পরমাণুর গঠন, রাসায়নিক ধর্ম, মানে এখানে বেসিক্যালি রসায়নবিদ্যার কিছু পার্ট চলে আসছে। তার মধ্যে আমাদের যে প্রথম সেমিস্টার যে এক্সাম থাকে, তোমাদের সেমিস্টার না, তোমাদের এখানে 3টে পরীক্ষা হয় বছরে, সেখানে প্রথমটাতে এই দুটো চ্যাপ্টার এবং এই পরমাণুর গঠন এটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা মৌলের ধারণা, দ্রবণ, অ্যাসিড ক্ষারক, আচ্ছা মিশ্রণের উপাদান, জল, আচ্ছা এই আরও এখানে মাঝখানে যে অধ্যায়গুলো রয়েছে এগুলো কেমিস্ট্রির অধ্যায়। আচ্ছা, তারপরে আমরা আবার কিছু অধ্যায়তে ফিরে যাব, যেমন শক্তি, তাপ, শব্দ, যেগুলো আবার ফিজিক্সের কিছু কিছু পার্ট। তো প্রথমে আমরা যে অধ্যায়টা শুরু করব সেটা হলো আমাদের পরিমাপ পদ্ধতি। তো পরিমাপ পদ্ধতি এখন আমরা শুরু করছি। যারা তোমরা আগে আমার লেকচার দেখেছো তারা আমি জানো আমি লাইন বাই লাইন প্রত্যেকটা শব্দের অন্তর্নিহিত মানে বার করে পড়াটাকে অনেকটা বেশি ইম্পর্টেন্স দেই, এবং আমার মনে হয় সেভাবে যদি তুমি পড়তে পারো তাহলে তুমি সাবজেক্টটাকে শিখবে। চেষ্টা করবে একটা বইয়ের প্রত্যেকটা শব্দের যেন মানে বোঝো, কোনো শব্দ, লাইন তো অনেক পরের কথা, যেন তোমার থেকে না ছুটে যায়। ঠিক আছে, আমরা মেজারমেন্ট চ্যাপ্টারটা শুরু করছি। আচ্ছা, মেজারমেন্ট চ্যাপ্টার বা পরিমাপের প্রথম যে জিনিসটা আমাদের সম্পর্কে জানতে হবে সেটি কি? সেটি হলো পরিমাপের একক। পরিমাপের একক জানতে গেলে প্রথমে জানতে হবে আমরা কোন জিনিসের পরিমাপ করব। আমরা যে জিনিসটা পরিমাপ করব সেই জিনিসটা হলো প্রাকৃতিক রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবারে ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? দেখো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই ভৌত রাশি বলা হয়। আচ্ছা, এই লাইনটার মধ্যে বেশ অনেকগুলো লাইন লুকিয়েছে। কি কি? এক, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপযোগ্য। আচ্ছা, যদি আমি বলি আমাদের দুঃখ, আমাদের যে ইমোশন, আমাদের যে রাগ, আমাদের যে ভালোবাসা, এই যে ইমোশনগুলো আছে, এই ইমোশনগুলো কোনোভাবেই পরিমাপযোগ্য নয়, কিন্তু এরা সবই কি? প্রাকৃতিক রাশি। প্রাকৃতিক রাশি বলতে কি? আমাদের আশেপাশে যাহা কিছু আমরা দেখছি সব কিছুই প্রাকৃতিক রাশি। সেটা আমাদের ইমোশন হতে পারে, সেটা কোনো বস্তুর ভর হতে পারে, সমস্ত কিছুই। তার মধ্যে স্পেসিফিক্যালি যে রাশিগুলোকে আমরা কোনো না কোনোভাবে সংখ্যায়িত করে পরিমাপ করতে পারবো তাদেরকে আমরা বলতে পারি কি? প্রাকৃতিক রাশি। আচ্ছা, এই পরিমাপের যে পদ্ধতি, এই পরিমাপের পদ্ধতি প্রত্যক্ষ হতে পারে, আবার পরোক্ষও হতে পারে। যেমন আমার একটা স্কেলের লেন্থ বা এই পেনটার লেন্থ, এটা আমি একটা স্কেল দ্বারা মাপতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা মোটামুটি কমপক্ষে আমি বলতে পারি একটা প্রত্যক্ষ পদ্ধতি, আমি নিজে হাতে করতে পারছি। কিন্তু পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব, সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট কোনো স্কেল দিয়ে বা কোনো কিছু মাধ্যমে মাপতে পারছি না। তা সেটা কিন্তু সম্পূর্ণই পরোক্ষভাবে আমরা মাপি। আমরা পৃথিবী থেকে সূর্যের আলো আসতে কতটা সময় লাগে ইত্যাদি ইত্যাদি নানা রকম, বা গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনের ল, এগুলো থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত। তো আমাদের যে পদ্ধতি, সে পদ্ধতি প্রত্যক্ষ হতে পারে বা পরোক্ষ হতে পারে। যেভাবেই হোক আমরা যে জিনিসটা মাপছি তার জন্য মাপা যায়, সেজন্য পরিমাপযোগ্য হয়। যে মোমেন্টে একটা প্রাকৃতিক বিষয় পরিমাপযোগ্য, সেই মোমেন্টেই সেই প্রাকৃতিক বিষয়টাকে আমরা কি বলছি? আমরা বলছি ভৌত রাশি, বা সেই রাশিটি একটি ভৌত রাশি। আচ্ছা, রাশি কাকে বলে? আমাদের আইডিয়া হলো
পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে রাশি বলা হচ্ছে। এর পরের পার্টে আমরা চলে আসছি রাশি কত প্রকার ও কি কি। প্রধানত রাশি দু প্রকার, এক স্কেলার রাশি, দুই ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর, ওকে। এছাড়া আরেক ধরনের রাশি আছে, সেটাকে বলা হয় টেনসর। বেসিক্যালি স্কেলার ভেক্টর টেনসারেরই কিছু না কিছু স্পেসিফিক ক্ষেত্রে পার্ট। তো এটা আমাদের পড়ার এখন দরকার নেই। আমরা মূলত ভাবে এই লেভেলে স্কেলার এবং ভেক্টর এই দুভাগই আমরা রাশিকে ভাগ করব। আচ্ছা, তার মধ্যে যে রাশিগুলি, স্কেলার রাশি কাকে বলছে, যে রাশিগুলির শুধুমাত্র মান আছে, নির্দিষ্ট কোনো দিক নেই। অর্থাৎ আমি যদি বলি যে আমার বয়স 30 বছর, তার মানে কি? তার মানে হলো আমার বয়স 30 বছর। সেটা আমি উত্তর দিকে যাই, দক্ষিণ দিকে যাই, চাঁদে যাই, যাই করি না কেন, আমার বয়স কিন্তু কম বেশি ধ্রুবক। তাই এটা কি বয়স বা সময় একটা কি স্কেলার রাশি। বা কোনো বস্তুর ভর মাস কি কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ আছে সেইটি একটি স্কেলার রাশি। সেটি কোনো দিকে গেলে, কোনো স্থান পরিবর্তন করলে সেটি কিন্তু মান পরিবর্তন হয় না। আচ্ছা, কিন্তু বস্তুর ভার কি স্কেলার হবে না ভেক্টর হবে? দেখো, পৃথিবী ভার বেসিক্যালি কি? ভার মানে একটা ওজন মানে কি? ওজন একটা বল, কারণ একক নিউটন। অর্থাৎ ভারের একটা দিক আছে, কারণ পৃথিবী নিজের কেন্দ্রের দিকেই একটা বস্তু নিজের দিকে টানে, তাকেই তার ভার বা ওজন বলা হয়। অর্থাৎ ভার বা ওজন সে কিন্তু স্কেলার রাশি নয়, কারণ তার কিন্তু একটা দিক আছে। এইবার যে মোমেন্টের দিকের কথা আসবে, তাহলে তাদেরকে কি বলা হয়? দেখো, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। যে সকল রাশির মান ও অভিমুখ দুই আছে এবং যারা ভেক্টর যোগে ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে চলে, তাদেরকে ভেক্টর রাশি বলে। আচ্ছা, তাহলে এখানে ভেক্টর রাশির আমরা কি কি পাচ্ছি? এক, দিক আছে, দুই, মান আছে, আরও একটা জিনিস পেলাম। কি আমরা পেলাম? সেটি ভেক্টর যোগের কিছু স্পেসিফিক রুল আছে, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র, সেগুলো মেনে চলে। তাহলে একটা ভেক্টর রাশি হওয়ার জন্য 3 রকমের পদ্ধতি আমাদের দরকার। আচ্ছা, এই মান ও অভিমুখের কথা তো আমরা পড়ব, সাথে একটা নতুন জিনিসও পড়ব, ওকে। তার আগে আমরা কিছু স্কেলার রাশির উদাহরণ দেখে নিই। দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, ঘনত্ব, কার্য, শক্তি, ক্ষমতা, তাপমাত্রা, কম্পাঙ্ক প্রভৃতি হলো স্কেলার রাশির উদাহরণ। কেন? দৈর্ঘ্য, কোনো জিনিসের কতটা দৈর্ঘ্য সেটা আমরা ভারতের, পৃথিবীর, মহাকাশের যেখানেই যাই সেটা পরিবর্তনশীল নয়, যদি পারিপার্শ্বিক অবস্থা সেম থাকে। ভর বললাম, ভর দিকের উপর নির্ভর করে না। সময়, বছর, দিকের উপর নির্ভর করে না। ঘনত্ব মানে ভর বাই আয়তন। ধরো এই ঘরটা আছে, ওকে। এই ত্রিভুজাকৃতি অংশটার মধ্যে যে পদার্থ আছে তার যে ঘনত্ব আছে, এই পদার্থটাকে যদি আমি এই স্থান থেকে অন্য স্থানে, অন্য দিকেও নিয়ে যাই, তার ঘনত্বের কোনো পরিবর্তন হবে না। প্লাস যদি আমি এই একটা নির্দিষ্ট স্থানে যে কোনো দিক থেকেই মেজার করি না কেন, তাহলেও কি তার ঘনত্বে কোনো পরিবর্তন হবে? হবে না। অর্থাৎ ঘনত্ব কি? ঘনত্ব একটা স্কেলার রাশি, এর শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই। সেমভাবে তাপমাত্রা কিন্তু দিকের উপর পরিবর্তন হয় না। অর্থাৎ যদি কোনো একটা বস্তুর, যদি আমি বলি পুরো বস্তুটার একটা নির্দিষ্ট তাপমাত্রা রয়েছে T°C, তাহলে আমরা যেদিক থেকেই মাপি না কেন বা বস্তুটিকে আমরা যেদিকেই নিয়ে যাই না কেন, তার কিন্তু তাপমাত্রা কোনো রকম পরিবর্তন হয় না। আচ্ছা, কম্পন মানে একটা বস্তু 1 সেকেন্ডে কতবার কাঁপে, তাহলে বুঝতে পারছো 1 সেকেন্ডে কতবার কম্পন করবে, তার নিশ্চয়ই কোনো দিকের উপর ডিপেন্ডেন্ট নয়। সুতরাং সেও একটি স্কেলার রাশি। আচ্ছা, এর ভেক্টর রাশিটা আবার চলে আসি। বলছে যে রাশির মান আছে, অভিমুখ আছে। আচ্ছা, মান অভিমুখ মানে কি? মানে আমি একটি বস্তু বা আমি একটা স্থান থেকে অন্য স্থানে ভি বেগে দৌড়াচ্ছি। আচ্ছা, এই যে আমি বললাম এ থেকে বি এর দিকে দৌড়াচ্ছি, এটি কি দিক? যদি দিক না বলতাম তাহলে বেগের কিন্তু কোনো মানে নেই। কারণ কি, আমি যদি এ থেকে বি এর দিকে দৌড়াই বা যাতায়াত যাই, ভি বেগে যাই, তাহলেই কিন্তু আমি এ থেকে বিতে পৌঁছাবো। আমি যদি এ থেকে বি এর দিকে না গিয়ে সি এর দিকে দৌড়াই, তাহলে বা সি এর দিকে আমরা যদি ভি বেগে যাই, তাহলে কিন্তু আমি কোনো দিনই বি পয়েন্টে পৌঁছাবো না।
অর্থাৎ বেগের ক্ষেত্রে দিকটা খুব ইম্পর্টেন্ট। আমি একটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট বেগে না পৌঁছালেই কিন্তু আমি কখনো সেখানে পৌঁছাতে পারবো না। সেমভাবে আর একটা উদাহরণ হলো সরণ। সরণ মানে কি? দুটি বিন্দু আছে, দুটি স্থান, তার মধ্যে দূরত্ব কত? তার মধ্যে দূরত্ব এরকমভাবে হতে পারে, এরকমভাবে হতে পারে। আমি যে রাস্তা থেকে যাব সেই রাস্তায় থেকেই হবে কি তার অতিক্রান্ত দূরত্ব। কিন্তু যদি আমি বলি সরণ কত, মানে বেসিক্যালি সে কতটা পথ গেছে, সেটি হলো কি এই দুটো স্থানের মধ্যবর্তী সবচেয়ে সংকীর্ণতম যে রাস্তা, সবচেয়ে নিম্নতম যে দূরত্ব, তাকেই বলছে সরণ। সেটি কি? যে দুটি পয়েন্ট আছে, যে দুটি বিন্দু আছে, তাদের মধ্যবর্তী সংযোগকারী সরলরেখা। অর্থাৎ এই যে সরণটা আছে, সেই সরণটাকে কি আমরা পরিবর্তন করতে পারবো? আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ নির্দিষ্ট দিক আছে। কারণ দুটি বিন্দুর মধ্যে বা দুটি স্থানের মধ্যে যে সর্বনিম্ন দূরত্ব, সে শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকেই মাপা যায়। সেটি কি? একটি বিন্দু থেকে অপর বিন্দুর উপরে সরাসরি যদি আমরা সরলরেখা টানি, তাহলেই এই সরলরৈখিক দূরত্ব এটিই সবচেয়ে কম দূরত্ব এবং এটি একটি নির্দিষ্ট দিকেই হয়। সরলরৈখিক দূরত্ব অন্য কোনো দিক থেকে হয় না। ওকে, অর্থাৎ এ থেকে বি এর মধ্যে যদি আমি দেখি, তাহলে আমাদের এই যে লাইনটা, এই লাইনটাই হলো গিয়ে কি সরণ। ঠিক আছে? ভেক্টরের আমরা দুটো জিনিস বুঝলাম, মান আছে, অভিমুখ আছে। আরেকটা জিনিস কি বলছি, ভেক্টরের যোগের ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মনে চলে। মানে যে সকল ভৌত রাশির মান আছে এবং দিক আছে এবং ভেক্টর যোগের নিয়ম মেনে চলে, সেই সমস্ত ভৌত রাশি, সেই সমস্ত রাশি একমাত্র ভেক্টর রাশি হিসেবে গণ্য হবে। আচ্ছা, ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে চলে। আচ্ছা, ধরো এখানে একটা বস্তু আছে, এই বস্তুর উপরে একটা বল এই দিক বরাবর কাজ করলো, এ দিক বরাবর, আর একটা বল বি দিক বরাবর কাজ করলো। ঠিক আছে, এবার যদি দুটো দিক বরাবর বল কাজ করে, তাহলে বস্তুটির সরণ কোন দিকে হবে বা বস্তুটির গতি কোন দিকে হবে? দেখবে বস্তুটির গতি হবে এই এ ও বি এর মাঝখানে একটা কোনো একটা দিক বরাবর। অর্থাৎ এই এ আর বি এই দুজনে মিলে এমন একটা কিছু করছে, যার জন্য এই যে গতিটা হচ্ছে কি দুজনের কোনো কারণ নির্দিষ্ট দিকে না হয়ে দুজনের মধ্যবর্তী একটা দিক বরাবর। সেমভাবে যখন পাখি আকাশে ওড়ে, তখন পাখি তার ডানার মাধ্যমে মাটিতে না বাতাসের উপরে চাপ দেয়। বাতাস কি করে? উল্টে তার উপরে চাপ দেয়। তো বাতাস কিভাবে চাপ দিচ্ছে? দুটো তির্যক ভাবে চাপ দিচ্ছে, আর তার ফল হিসেবে কি হচ্ছে? পাখি উপরের দিকে ভেসে থাকছে। ঠিক আছে, তো এই যে যোগফল বিয়োগফলগুলো, এইগুলো নর্মাল আমাদের যে স্কেলার যোগ সেই হিসাবে হয় না। স্কেলার যোগ মানে কি? একটা স্কেলের লেন্থ আছে 2 মিটার, আর একটা স্কেলার লেন্থ আছে 3 মিটার। দুটো একসাথে যোগ করে একটা বড় স্কেল বানালে তার লেন্থ হয়ে গেল 5 মিটার। কিন্তু যদি দুটো বল এই একটা বস্তুতে ক্রিয়া করে, তার একটার মান যদি 2 একক হয় আর একটার মান যদি 3 একক হয়, তাহলে মোট যে লব্ধি বল বা মোট যে বল তার উপরে ক্রিয়া করবে, সেটি কিন্তু 2 + 3 = 5 একক নয়। বোঝা গেল? তার জন্য বলা হচ্ছে যে এটি শুধুমাত্র নর্মাল ভেক্টরের মতো মান ও দিক থাকলেই, মানে শুধু মান ও দিক থাকলে হবে না রাশিগুলোর, তার একটা নির্দিষ্ট রুল মেনে, নির্দিষ্ট নিয়ম মেনে তার যোগফল বিয়োগফল হতে হবে। এই যোগ আর বিয়োগগুলোকে বলা হয় ভেক্টরের সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্র। আচ্ছা, এই সামান্তরিক ত্রিভুজ সূত্র এগুলো আমরা পরবর্তী ক্লাসে, বড় ক্লাসে অনেক ডিটেলসে পড়ব। এখন শুধু আমি একটু তোমাদেরকে আইডিয়া দিয়ে রাখছি, দেখো। আচ্ছা, তার আগে কিছু উদাহরণ দেখে নিই। বল কোন দিক থেকে বল প্রয়োগ করছে তার উপরে ডিপেন্ড করে। আমি দাঁড়িয়ে আছি, আমাকে পিছন দিয়ে ধাক্কা দিলে আমি সামনের দিকে যাব, ডান দিকে ধাক্কা দিলে বাঁ দিকে যাব, বাঁ দিকে ধাক্কা দিলে ডান দিকে যাব। অর্থাৎ বল কোন দিক থেকে আমার উপর প্রযুক্ত হচ্ছে সেটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সরণ বললাম কি? দুটি বস্তুর অবস্থানের মধ্যবর্তী সবচেয়ে ক্ষুদ্রতম যে দূরত্ব, সেটি কি হবে? একটা নির্দিষ্ট দিক বরাবরই হতে পারে। আচ্ছা, ত্বরণ বেগের পরিবর্তনের হার। বেগ কত তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, বেগ যদি ভেক্টর হয় বেগের পরিবর্তনের হারটা আমরা বুঝতে পারছি ত্বরণ।
আচ্ছা, বেগ তো বললাম। তারপর হলো ভরবেগ। ভরবেগ কি? ভরবেগ হলো ভর ও বেগের সমন্বয়ে যে ধর্মের সৃষ্টি হয় সেটিকেই বলছে ভরবেগ। দেখো, ভরবেগে ভর কিন্তু একটা স্কেলার রাশি, বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, আর ভরবেগ কিন্তু কি রাশি? একটি ভেক্টর রাশি। আচ্ছা, ভরবেগের সমন্বয় মানে দেখো, একটা হালকা বস্তু একটা ভারী বস্তুকে ধাক্কা মারলে হালকা বস্তুটা যদি অনেক জোরেও আসে, ভারী বস্তুটা যদি খুব বেশি ভারী হয়, তাহলে আমরা জানি ভারী বস্তুটা বেশি দূরে ছিটকাবে না, হালকা বস্তুটা বেশি দূরে ছিটকে যাবে। অর্থাৎ শুধুমাত্র বেগ বেশি থাকলেই যে কোনো বস্তুর মধ্যে শক্তি বেশি আছে, এনার্জি বেশি আছে তা কিন্তু নয়, ভর তার মধ্যে থাকতে হবে। এই ভর আর বেগের যে সমন্বয়, যে শক্তিটা সৃষ্টি হচ্ছে, যে জাড্য ধর্মটা সৃষ্টি হচ্ছে, যে ইনার্সিয়াটা সৃষ্টি হচ্ছে, তাকেই বলা হচ্ছে কি? ভরবেগ। আচ্ছা, তারপর হলো ওজন। ওজন ভেক্টর রাশি। কারণ কি? ওজন মানে বল, ওজন মানে কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রের দিকে কতটা জোরে টানছে, তাই কোনো একটা নির্দিষ্ট দিক আছে, সেই দিকটা কি পৃথিবীর কেন্দ্র, তাই ওজন কি? ভেক্টর রাশি। তারপর হলো টর্ক। আচ্ছা, টর্ক কাকে বলে? টর্ক হলো একটি দরজা আছে মনে করো, দরজার তুমি যদি কাছের দিক থেকে ঠেলার চেষ্টা করো দরজাটাকে, অনেক বেশি কষ্ট হবে। দরজাটাকে যদি তুমি দূর থেকে ঠেলার চেষ্টা করো তাহলে অনেক কম কষ্ট হবে। অর্থাৎ আমি বুঝতে পারছি এই যে বস্তুটির যে বিন্দুটির সাপেক্ষে দরজাটা ঘুরছে, সেই বিন্দুটি থেকে কত দূরে আমি বলটা প্রয়োগ করছি তার উপরে আমার সহজ হওয়া বা কঠিন হওয়া কিছু কিছু জিনিস ডিপেন্ড করছে। অর্থাৎ আমার শুধুমাত্র বলের পরিমাণ নয়, বলের যে বিন্দু থেকে ঘোরাবো সেই বিন্দুর সাপেক্ষে বলের প্রয়োগ বিন্দুর যে দূরত্ব, এই যে এ থেকে বি, ধরো এই বি পয়েন্টে আমি বলটাকে প্রয়োগ করছি, এই বলটাকে, সেই দূরত্বটাকে ম্যাটার করে। অর্থাৎ এই দূরত্ব আর এই বলের পরিমাপের গুণফল, এই দুয়ের সমন্বয়ে একটি ভেক্টর রাশি, একটা রাশির সৃষ্টি হয়। সেই রাশিটি কি বলা হচ্ছে? টর্ক। বলছে রাশিটির দিক আছে। কেন দিক আছে? যদি তোমরা একটা পেনের মুখ খুলতে চেষ্টা করো বা একটা বোতলের মুখ খুলতে চেষ্টা করো, দেখো এই কৌটোটা যদি মুখ খুলতে চেষ্টা করি, তাহলে আমি এই বরাবর বল প্রয়োগ করছি কিন্তু এই বরাবর, স্পর্শক বরাবর, কিন্তু এটি ঘুরছে কোন দিকে? উপরের বরাবর। অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে যদি সে ঘোরে, এই বিন্দুর সাপেক্ষে এই দিকে বল প্রয়োগ করা হয়, তো সে উপরের দিকে ঘুরছে। অর্থাৎ তার নির্দিষ্ট দিক আছে। দিকটা কি? দিকটা হলো উপরের দিকে। ঠিক আছে, একেই বলা হচ্ছে টর্ক। তাহলে টর্ক কি? টর্ক হলো একটি রাশি যেটি ভেক্টর রাশি, কার নির্দিষ্ট দিক আছে। দিকটি কোন দিকে? যে প্লেনে বা যে তলে বলটি কাজ করে তার সাথে অভিলম্বভাবে দিকটি কাজ করে, বা ভেক্টরের দিকটি তার অভিলম্বভাবে হয়। আচ্ছা, তারপর হলো তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র, বা তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা, এটা বেশ টাফ জিনিস বোঝানোর, তোমরা এটা একটু মনে রেখে দিও। তাও আমি মনে রাখছি। চৌম্বক কি হয়? চৌম্বক উত্তর মেরু দক্ষিণ মেরু থাকে, অর্থাৎ চৌম্বকের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণের ব্যাপার থাকে। এই আকর্ষণ বিকর্ষণ মানেই বল, তো বল মানেই কি? ভেক্টর রাশি। সেম ভাবে তড়িৎ ক্ষেত্র সবসময় মাথায় রাখবে, তড়িৎ ক্ষেত্র কিন্তু তড়িৎ অ্যাম্পিয়ার বা ইলেকট্রিসিটি যেটাকে আমরা বলি, তড়িৎ প্রবাহ বলি, তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর নয়, স্কেলার রাশি। কিন্তু তড়িৎ ক্ষেত্র কিন্তু ভেক্টর রাশি। কারণ একটা তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আধান যদি আমাদের থাকে, তার আধানটিকে একটা বল আমাদের ফেস করে। যেমন ধরো একটি তড়িৎ আধান রাখা আছে কিউ। এই তড়িৎ আধান তার চারদিকে একটি বলয়ের সৃষ্টি করে, একটি ক্ষেত্র সৃষ্টি করে। সেই ক্ষেত্রটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কোনো আধান আনলে, সেই আধানটা যদি সমজাতীয় হয়, তাহলে সেই আধানটিকে এই প্রথম আধানটি বিকর্ষণ করে। অর্থাৎ এখানেও একটা বলের গল্প আছে। তার জন্য তড়িৎ ক্ষেত্র কি? তড়িৎ ক্ষেত্র একটি ভেক্টর রাশি। খুব ইম্পর্টেন্ট, তড়িৎ ক্ষেত্র ভেক্টর, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার রাশি। আচ্ছা, কেন তড়িৎ প্রবাহ স্কেলার রাশি সেটা আমরা দেখে নিই। ধরো একটা লুপ আছে, লুপ মানে একটা রাস্তা থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এ বি। আচ্ছা, মনে করো এই জংশনটা হলো কি? ও। আচ্ছা, ইও পথে একটা তড়িৎ আসছে, এ সিও পথে একটা তড়িৎ আসছে। ইও পথে যে প্রবাহটা আসছে, তড়িৎ প্রবাহ আসছে, তার পরিমাণ I1 এম্পিয়ার।
আর সিও পথে যে তড়িৎ প্রবাহ আসছে তার পরিমাণ I2 অ্যাম্পিয়ার। এই দুটো মিলিত হওয়ার পরে মোট যে তড়িৎ প্রবাহ হবে তার পরিমাণ যদি I হয়, I ইকুয়াল টু I1 প্লাস I2, জাস্ট নর্মাল স্কেলার যোগ। যদি এটি 2 অ্যাম্পিয়ার হয়, যদি এটি 3 অ্যাম্পিয়ার হয়, তাহলে এর যোগফল হবে 5 অ্যাম্পিয়ার। মানে এক্ষেত্রে কিন্তু কোনো রকমের ভেক্টরের গল্প আসলো না। অথচ আমরা জানি তড়িৎ প্রবাহের নির্দিষ্ট দিক আছে, তড়িৎ প্রবাহের নির্দিষ্ট দিক আছে, তড়িৎ প্রবাহের নির্দিষ্ট মান আছে, কিন্তু তড়িৎ প্রবাহ কিন্তু ভেক্টর যোগে যে নিয়ম সেই নিয়ম মেনে চলে না। তার জন্য কি হচ্ছে, তার জন্য বলা হচ্ছে তড়িতের যে প্রবাহ মাত্রা রয়েছে সেটি একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি নয়। ঠিক আছে। আচ্ছা, তড়িৎ প্রবাহের দিক কিন্তু, যেটা আমি বললাম তড়িৎ প্রবাহের দিক আছে, তড়িৎ প্রবাহের দিক হলো ইলেকট্রন একটা রাস্তা থেকে যে দিকে প্রবাহিত হয় তার বিপরীত দিককেই তড়িৎ প্রবাহের দিক বলা হয়। আচ্ছা, সেম ভাবে প্রেসার কিন্তু আমরা দেখে আপাতভাবে মনে হতে পারে প্রেসার মানে তো কোনো একটা নির্দিষ্ট দিকেই চাপ দিচ্ছি, কিন্তু তা কিন্তু নয়। প্রেসার কিন্তু একটা স্কেলার রাশি। ঠিক আছে। কারণ কি, ধরো একটা তরল আছে, এই তরলের মধ্যে কোনো একটি বিন্দুতে যদি আমি প্রেসার মাপি, কোনো প্রেসার প্রোব দিয়ে বা প্রেসার মাপার যন্ত্র দিয়ে, আমরা দেখব যেদিকেই প্রেসার মাপি না কেন সব দিকেই কি প্রেসার সেম। অর্থাৎ প্রেসার একটি কি রাশি, প্রেসার একটি স্কেলার রাশি, প্রেসার কিন্তু ভেক্টর রাশি নয়। আচ্ছা, এবার স্কেলার ভেক্টর রাশির কিছু পার্থক্য আমরা দেখি। দেখো, স্কেলার রাশির নির্দিষ্ট মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, ভেক্টর রাশির মান অভিমুখ দুই আছে। আচ্ছা, প্রথমটা হলো। দ্বিতীয়টা কি, স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। খুব ইম্পর্টেন্ট কথা, ভরের সাথে ভর যোগ করছি স্কেলার নিয়ম, বলের সাথে বল যোগ করছি স্কেলার নিয়মে কিন্তু হচ্ছে না। আচ্ছা, কারণ কি, ভেক্টর রাশি মানে বা বল, যেটাকে আমরা বল বলছি, বা ভেক্টর রাশির যোগ বা বিয়োগ ত্রিভুজ বা সামান্তরিক সূত্র মেনে হয়। আচ্ছা, এখানে সূত্রটাকে আমি কিছুটা বর্ণনা করেছি, আমার মনে হয় না ক্লাস 9-এর জন্য এটা দরকার আছে, সেই জন্য আমি এটা এখন আপাতত স্কিপ করে যাচ্ছি। যদি তোমাদের মনে হয় যেটা জানার দরকার আমাকে ভালোভাবে আমি জানিয়ে দেব। আচ্ছা, এছাড়াও আর একটা আছে পার্থক্য, কি, দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলার রাশি। 2 মিটার গুণ 5 মিটার ইকুয়াল টু 10 বর্গমিটার বা মিটার স্কোয়ার। অর্থাৎ কোনো একটি স্থানের দৈর্ঘ্য যদি 2 মিটার হয়, প্রস্থ যদি 5 মিটার হয়, তাহলে তার সেই দুটোর গুণফল কি হবে, একটি স্কেলার রাশি হবে। আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু দুটি ভেক্টর রাশির যে গুণফল, দুটি ভেক্টর রাশির গুণফল স্কেলার রাশিও হতে পারে, ভেক্টর রাশিও হতে পারে। যেমন উদাহরণ দিই, ধরো কার্য মানে বল গুণ সরণ, তাই তো? আচ্ছা, বল কি, একটা ভেক্টর রাশি, সরণ কি, একটি ভেক্টর রাশি। কিন্তু কার্য কি, কার্য একটি স্কেলার রাশি। কারণ কি, আমাদের কিন্তু কখনোই দরকার হয় না তোমরা কোন দিকে কতটা কাজ করছো সেটা জানার, কেউ জানতে চায় না তুমি কোন দিকে কতটা কাজ করছো। কাজ মানেই হলো কি আমার শুধু মানটা দরকার, পরিমাণটা দরকার। তার জন্য কি কার্য একটা স্কেলার রাশি। এই যে এই ধরনের ভেক্টর গুণ, যে ধরনের ভেক্টরের গুণে দুটি ভেক্টরের গুণফল একটি স্কেলার পাওয়া যায়, তাকে বলা হয় ডট প্রোডাক্ট। ডট, তাহলে ভেক্টরের ডট প্রোডাক্ট বলতে বুঝবে ভেক্টর দুটির গুণফল একটি কি স্কেলার রাশি। সেম ভাবে টর্ক আমি কি বলেছিলাম, বা মোমেন্ট, বল ইন্টু কি, বলের প্রয়োগবিন্দু থেকে, আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দু দূরত্ব। এটি বেসিক্যালি দূরত্ব নয়, এটি বেসিক্যালি সরণ। এই যে দুরকম গুণফল, সেটা কি হলো, টর্ক হলো বা মোমেন্ট হলো, বল হলো, বলের ভ্রামক হলো, সরি।
এই যে বলের ভ্রামক, তার কি একটা নিজস্ব দিক আছে? অবশ্যই দিক আছে। কোন দিক? বললাম যে দিকে খুলছে। মাথাটা ঘোরাচ্ছি, উপরের দিকে উঠছে। একটা স্ক্রুকে ঘোরাচ্ছে, উপরের দিকে উঠছে। উপরের দিকে ওঠাটা মানে কি? ওটা একটা নির্দিষ্ট দিক আছে। আবার উল্টো দিকে ঘোরাও, নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ যদি একটি বিন্দুতে আমি এই বরাবর বল ক্রিয়া করি, আর এই যদি বিন্দু থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব হয়, আর দূরত্বকে যদি আমি এভাবে ডিফাইন করি, তাহলে আমি বলতে পারছি, আর এই ধরো আমাদের বলের পরিমাণ, তাহলে আমি বলতে পারছি জিনিসটা কোন দিকে ঘুরছে? উপরের দিকে ঘুরে আসছে, মানে ঘুরে খাতার পাতার বাইরের দিকে চলে আসছে। যেমন আবার এই কৌটোটা থেকে বোঝাচ্ছি, এই যে আমি বলটা প্রয়োগ করছি, এই যে বল প্রয়োগ করছি, তার জন্য কি হচ্ছে? এই বিন্দু সাপেক্ষে ঘুরছে এবং কোন দিকে সরণ হচ্ছে? জিনিসটা উপরের দিকে উঠে আসছে আস্তে আস্তে করে। আবার উল্টো দিকে যখন বল প্রয়োগ করব, তখন নিচের দিকে নেমে আসবে। অর্থাৎ টর্কের একটা নির্দিষ্ট দিক আছে। এখানেও কিন্তু বল আর এই মূল যে আলম্ব থেকে যে দূরত্ব, সেটি কি? সেটি হলো দুটো ভেক্টর রাশি। তাহলে এখানে কি হচ্ছে? দুটো ভেক্টর রাশি গুণফল একটি ভেক্টর রাশি হচ্ছে। আচ্ছা, এই ধরনের গল্পকে, এই ধরনের ব্যাপারকে বলা হয় ভেক্টরের ক্রস প্রোডাক্ট। অর্থাৎ দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয়, তাহলে সেই ভেক্টর দুটিকে বলা হবে, সেই রাশিটিকে বলা হবে ভেক্টরের ক্রস প্রোডাক্টে পাওয়া রাশি। ঠিক আছে? আর যখন ভেক্টরের ক্রস প্রোডাক্ট হয়, তখন তাকে দেখানো হয় এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা। তার এটা হলো তার মডিউলাস মান, তার পরম মান। আর যখন ডট প্রোডাক্ট হয়, তখন তাকে লেখা হয় এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা। আমরা থিটাও জানি না আমাদের এই লেভেলে, সুতরাং আমাদের এর থেকে বেশি জানার দরকার এখানে নেই। আমরা এখানে বেসিকটা জানছি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, বলছে স্কেলার রাশিগুলির থেকে ভেক্টর রাশিকে আলাদা করে চিহ্নিত করতে চলরাশিগুলিকে তীর চিহ্ন ব্যবহার করা হয়। যেমন যদি আমি বলি এ বি একটি ভেক্টর রাশি, তাহলে তার মাথায় এভাবে সাইন দিতে হবে। যদি বলি এ একটি ভেক্টর রাশি, তাহলে তার মাথায় এভাবে অ্যারো দিতে হবে। অ্যারো মানে কি? অ্যারো মানে বোঝা যাচ্ছে তার একটি নির্দিষ্ট দিক আছে। এই অ্যারোর দিক কিন্তু সবসময় বাঁ দিক থেকে ডান দিকে হবে, কখনো আবার উল্টো দিও না। যে ভেক্টরটা তো আমার এই দিক থেকে এই দিকে কাজ করছে, ভেক্টর যেদিকে কাজ করুক না কেন, অ্যারোর দিক সবসময় একই রকমের হবে। ওকে, ধরুন দেখি, দেখো আমরা সময় একটি প্রবাহমান রাশি, যার অভিমুখ হলো অতীত থেকে বর্তমান। তা সত্ত্বেও সময়কে আমরা কি করি? সময়কে আমরা স্কেলার রাশি হিসেবে ধরি। কারণ কি? সময়কে আমরা স্কেলার হিসেবে গণনা করি। কারণ কি? সেটি ভেক্টর যুগের নিয়ম মেনে চলে না। সময় সবসময় আমাদের কি স্কেলার যুগের নিয়ম মেনে চলবে। এর জন্য নির্দিষ্ট অভিমুখ থাকলেও সময়ের মতো তড়িৎ প্রবাহকেই কি আমরা স্কেলার রাশি হিসেবে ধরি। আচ্ছা, চাপের গল্প দেখো, তরলের মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, অর্থাৎ চাপের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই। আচ্ছা, তাছাড়া চাপের যোগ বা বিয়োগও করা হয় বীজগাণিতিক নিয়ম অনুসারে। তার জন্য কি চাপ একটি স্কেলার রাশি। আচ্ছা, আপাত অর্থে ক্ষেত্রফলকে স্কেলার রাশি মনে হলো, প্রকৃতপক্ষে এটির ভেক্টর রাশি। দেখো, এই যে ক্ষেত্রফল স্কেলার না ভেক্টর, তার একটা কিছু বেসিক গল্প আছে। এর সেম এই গল্পটা থিটা রোটেশন। থিটা যদি খুব ক্ষুদ্র রোটেশন হয়, তাহলে সেই থিটা কিন্তু ভেক্টর রাশি। মানে এটা যদি খুব ক্ষুদ্র কোণ যদি কেউ ঘোরে, তাহলে সেটা ভেক্টর রাশি। যদি এটা বৃহৎ কোণ কোনো কিছু ঘোরে, তাহলে কিন্তু সেটা স্কেলার রাশি। এগুলো অনেক আপার লেভেলের ফিজিক্স, বাট এখানে তোমরা মোটামুটি আইডিয়া রাখতে পারো। ক্ষেত্র বিশেষে আমাদের কি হয়? আমাদের ক্ষেত্রফলকে আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি হিসেবে ধরি। যেমন ধরো যেমন এই যে সামতলিক ক্ষেত্রটা রয়েছে, ক্ষেত্রফল, যেমন ধরো এই যে সামতলিক ক্ষেত্রটা রয়েছে, এই সামতলিক ক্ষেত্রটাতে যদি আমি ও এ বি সি এইভাবে কাউন্ট করি, এইভাবে ঘুরি, তাহলে বলছি তার একটি ক্ষেত্রফল আছে। সেই যে ক্ষেত্রফলটার ডাইরেকশন আছে। ডাইরেকশনটা কি? এস অ্যাক্সিস বরাবর, এস বরাবর। এসটাকে আমরা ডিনোট করছি, ক্ষেত্রফলটা উপরের দিকে ডিনোট করছি। তেমনি এর যে নিচের তলটা, যে নিচের তলটা ক্ষেত্রফল কি? ওই যে তল, সেই তলের সাথে অভিমুখ বরাবর কোন দিকে? নিচের দিক বরাবর। ঠিক আছে? তো এস হলো ও এ বি সি সামান্তরিকের তলের ক্ষেত্রফল বা ক্ষেত্রফল ভেক্টর, যা তলের সাথে লম্ব। আচ্ছা, আর এস হলো কি? ধনাত্মক যদি হয়, তাহলে এস বার যেটা, সেটা কি? ঋণাত্মক। মানে এস যদি উপরের দিকে কাজ করে, এস বার নিচের দিকে কাজ করবে। তাই একটা ভেক্টরকে ধনাত্মক ধরলে আমরা একটা ভেক্টরকে
সাধারণভাবে ঋণাত্মক ধরতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল যে রাশিটা হলো, ক্ষেত্রফল সাধারণভাবে দেখতে গেলে ক্ষেত্রফল সবসময় স্কেলার রাশি। যদি না আমাদের ক্ষেত্র ভেক্টর উল্লেখ করা থাকে বা কিছু স্পেসিফিক অঙ্কে বা কিছু স্পেসিফিক ক্ষেত্রে যেখানে ক্ষেত্রফলের উপরে কোনো কিছুর প্রজেকশন বা কোনো কিছু ছায়া দরকার হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি হিসেবে কাজ করে। আদারওয়াইজ ক্ষেত্রফল সবসময় স্কেলার রাশি হিসেবে কাজ করে। এছাড়া রাশিমালা আছে টেনসর রাশি, সেটি আমি শুধু একটা লাইনে বলে রাখি। টেনসর এমন একটা রাশি যার মান দেখো ভেক্টরের অভিমুখ সবসময় চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে ভেক্টর রাশিটির মান পাল্টে যায় না, পরম মান সবসময় একই থাকে। একটা ভেক্টরের মডিউলাস কিন্তু সবসময় একই, মানে একটি বেগের মান কিন্তু সবসময় একই। বেগটা ভিন্ন দিকে ক্রিয়া করলে তার মানে আলাদা হতে পারে, মানে বেগটার ফলাফল আলাদা হতে পারে, কিন্তু তার পরম মান কিন্তু সবসময় এক। আমি 5 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে দৌড়াচ্ছি, এবার যদি কেউ আমাকে দক্ষিণ দিক থেকে দেখে তাহলে আমার মনে হবে যে আমি উত্তর দিকে না গিয়ে আমি তার একটা নির্দিষ্ট উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব দিকে যাচ্ছি। কিন্তু যে বেগে আমি দৌড়াচ্ছি, যে পরম মানটা আমি দৌড়াচ্ছি, পরম মানটা কিন্তু কোনোভাবে চেঞ্জ হচ্ছে না। কিন্তু কিছু কিছু রাশি আছে যার প্লেন বেসিসে তল চেঞ্জ হয়ে গেলে যার মানটাও চেঞ্জ হয়ে যায়, পরম মানটাও চেঞ্জ হয়ে যায়, তাদেরকে বলে টেনসর রাশি। যেমন মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ। আচ্ছা, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া, আচ্ছা যেমন স্ট্রেস, আচ্ছা যেমন স্ট্রেইন। এই যে রাশিগুলো, এই রাশিগুলো কি হয়, রাশিগুলো প্রাথমিকভাবে স্কেলার মনে হলো, কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিকভাবে ভেক্টর মনে হলো, এগুলো টেনসর, কারণ এগুলো তল বিশেষে এগুলোর মান চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, পরের যে টপিক হলো ভৌত রাশির একক বা ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, ভৌত রাশি তো আমরা পড়ে নিলাম, এবার ভৌত রাশি মানে যাদেরকে পরিমাপ করা যাবে, কিন্তু আমি যা খুশি তাই ভাবে কি তাদের পরিমাপ করতে পারি না। তার জন্য তাদেরকে কিছু নির্দিষ্ট সুবিধাজনক মানকে, নির্দিষ্ট সুবিধাজনক দুটো কথাই হবে, সেটা নির্দিষ্ট হতে হবে, মানে তার মান কলকাতায় একটা কাশ্মীরে একটা হলে হবে না, আর সুবিধাজনক হতে হবে। মানে আমার বয়স মাপার জন্য আমি সেকেন্ডকে ভাবি তাহলে সেটা সুবিধাজনক নয়, সেটা সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। কথা বলতে বলতে আমার বয়স এত লক্ষ সেকেন্ড, বলতে বলতে সেকেন্ড চেঞ্জ হয়ে গেল, তাই সেটা কি হচ্ছে, সুবিধাজনক হচ্ছে না। তার জন্য নির্দিষ্ট সুবিধাজনক মান যার দ্বারা কোনো রাশিকে খুব সুসংগতভাবে প্রকাশ করা যায় তাকেই সেই রাশিটির একক হিসাবে ধরা হয়। আচ্ছা, তো বলছি কি, প্রতিটি ভৌত রাশি পরিমাপ করার জন্য তার একটি নির্দিষ্ট মান থাকা দরকার, মান ধরে নিতে হয়, এই মানকে একক বলে। কোনো ভৌত রাশি যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশিগুলিকে পরিমাপ করা হয় তাকে কি বলছে, এই ভৌত রাশির একক বলছে। আচ্ছা, এখানে খুব ইম্পর্টেন্ট একটি কথা আছে, কথাটি বলছে ভৌত রাশিটি বা সমজাতীয় রাশিগুলিকে পরিমাপ করা। সমজাতীয় রাশি কি, দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের সমজাতীয় কি হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, ক্ষেত্রফল। সেই ধরনের যে এককগুলো রয়েছে, এই ধরনের এককগুলোকে খুব সহজে মাপা যায়, তাকে কি বলছে, ওই রাশিটির একটা প্রমাণ রাশি হিসাবে ধরছে, মানে তার একটা প্রমাণ মান হিসাবে ধরছে, তাকেই বলছে একক। আচ্ছা, এই একককে লেখার জন্য দুটি জিনিসের খুব ইম্পর্টেন্স। এক হল এককের মান, সংখ্যা মান, আর দুই হলো ব্যবহৃত একক। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর মজার জিনিস আছে, দেখো আমি বললাম একটা স্কেলের দৈর্ঘ্য 5 মিটার, ইট মেক সেন্স যে 5 মিটার দৈর্ঘ্যই হবে। আমি বললাম একটা স্কেলের দৈর্ঘ্য 10 মিটার, আমি জানি 5 মিটারের থেকে 10 মিটার বেশি। কিভাবে আমি বার করি, 5 মিটার বেসিক্যালি 5 ইন্টু 1 মিটার, 10 মিটার বেসিক্যালি 10 ইন্টু 1 মিটার। অর্থাৎ এই যে পরম মান, এই যে আমাদের একক ইউনিট কি এখানে 1 মিটার, তার সাথে আমি কি গুণ করছি, 5, 10 ইত্যাদি সংখ্যা আমরা গুণ করে আমরা সেই 1 মিটারের 5 গুণ না 10 গুণ সেটা আমরা বোঝাচ্ছি। মানে এককের সাথে আমরা সংখ্যা গুণ করলে আমরা একটা বড় এককে যেতে পারি, আবার একটা সংখ্যা ভাগ করলে আমরা তার থেকে ছোট এককে আসতে পারি। আচ্ছা, যেমন এখন উদাহরণ দিয়ে বলেছে, দেখো একটি তারের দৈর্ঘ্য 5 মিটার হলে দৈর্ঘ্যের একক মিটার, আর তার সংখ্যা মান কি 5, দৈর্ঘ্যের একক কত, একক মিটার। আচ্ছা, মানে 1 মিটার, আর তার সংখ্যা মান কত, 5, মানে 1 মিটারের 5 গুণ। লক্ষণীয়,
একক যত বড় হয় রাশির পরিমাপ তত ছোট হয়। মানে কি, যদি আমি মিটারের জায়গাতে কিলোমিটার একক ব্যবহার করতাম, তাহলে এই যে দূরত্বটা যদি আমি বলতাম 5 মিটার, যদি না পড়ে যদি 5 মিটারকে যদি আমি কিলোমিটার একরে প্রকাশ করতাম, তাহলে আমি লিখতাম কি 5/1000 কিলোমিটার। অর্থাৎ আমার এখানে কি বড় হচ্ছিল, একক যত বড়, মানে মিটারের থেকে তো কিলোমিটার বড় একক রে বাবা, তত কি রাশিটির যে সংখ্যা মান মানে 5, সেটা থেকে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। কত গুণ ছোট হয়ে যাচ্ছে, মিটারটি যত গুণ বড় এককটি ঠিক তত গুণই ছোট হয়ে যাচ্ছে, তত গুণ না তত ভাগ ছোট হয়ে যাচ্ছে। বোঝা গেল লাইনটার মানে? পরের লাইন, একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন। মানে আমি যদি 5 বলি, 10 বলি, ইট ডাজেন্ট ম্যাটার। 5 মিটার, 5 কিলোমিটার, 5 গ্রাম, এগুলি বললেই আমি বুঝতে পারি আমরা কি মিন করতে চাইছি। আচ্ছা, একই একক বিভিন্ন রাশির ক্ষেত্রে একই একক রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন 5 কিগ্রা আর 500 গ্রাম দুটি ভরের পরিমাপ হলেও 5 কিগ্রা 5 কেজি 500 গ্রামের থেকে বেশি। সেটা আমরা কি করে বুঝতে পারছি? আমরা জানি কিলোগ্রাম গ্রামের থেকে বড় একক। ঠিক আছে, কত বড় একক? 1000 গুণ বড় একক। মানে 5 কেজি মানে হয় বেসিক্যালি 5000 গ্রাম, আর 500 গ্রাম মানে 500 গ্রাম, তাহলে 5000 গ্রাম 500 গ্রামের থেকে বড়। সেটি আমরা কিভাবে জানতে পারছি? আমরা জানতে পারছি কারণ একক সম্পর্কে আমাদের আইডিয়া আছে বলে। আচ্ছা, কোনো ভৌত রাশির স্বতন্ত্রতা একক দ্বারা বোঝা যায়। স্বতন্ত্রতা বলতে কি, যদি আমি মিটার বলি তাহলে আমি বুঝবো দৈর্ঘ্য, যদি লিটার বলি বুঝবো আয়তন। এই যে স্বতন্ত্রতা, মানে শুধুমাত্র একক দিয়েই আমি বুঝতে পারছি রাশিটি কি হতে পারে, সেটি কি এককের সাহায্যে বোঝা যাচ্ছে। এবার দেখো, আমি বলেছি নির্দিষ্ট সুবিধাজনক মানকে একক হিসাবে ধরা হয়। আচ্ছা, এই নির্দিষ্ট সুবিধাজনক মান ছাড়াও আরো কতগুলো স্পেসিফিক পয়েন্ট আছে যাদেরকে একক হিসাবে কনসিডার করার জন্য নিতে হয়। সেই পয়েন্টগুলো দেখো। 1 নাম্বার বলছে এককটি সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয়। মানে তার প্রকৃত সংজ্ঞা থাকতে হবে এবং সেটি কি হবে, নির্দিষ্ট হতে হবে। যেটা আমি বললাম, স্থান ভেদে যেন চেঞ্জ না হয়ে যায়। যে রাশিটির পরিমাপ করা হচ্ছে একক যেন তার তুলনায় খুব ছোট না বড় হয়, খুব ছোটও যেন না হয়, খুব বড়ও যেন না হয়। মানে আমি সেম বুঝলাম, একটা হাতির ভর মাপতে আমি একটা ছোট্ট 1 গ্রামের বাটখারা নিয়ে গেলাম, তাহলে তো হাতির ভর আর মাপা হবে না, বাড়ি চলে আসতে হবে। সেরকমই ব্যাপার। তো কোন জিনিসটা আমরা মাপছি তার মতন করে যেন আমাদের একটা একককে আমরা ডিফাইন করে নিই। স্থান ও কালের ভেদের সাথে যেন এককের পরিবর্তন না হওয়া উচিত। মানে দত্তপুকুর আর কলকাতা আর পশ্চিমবঙ্গ আর ভারতবর্ষ এই বিভিন্ন স্থানে চলে গেলে যেন এককের মান বিভিন্ন রকমের না হয়ে যায়। আচ্ছা, আর আরো একটা ব্যাপার আছে, যেমন ভূপৃষ্ঠে কোনো বস্তু চাপ একরকম, ভূপৃষ্ঠে কোনো বস্তু গলনাঙ্ক একরকম, স্ফুটনাঙ্ক একরকম, সেটি মহাকাশে গেলে বা উপরে গেলে বা পাহাড়ে গেলে সেগুলো চেঞ্জ হয়। এই ধরনের পরমান অনেক কিছুরই চেঞ্জ হয়। তাহলে আমাদের এমন একটা জিনিসকে চুজ করতে হবে একক হিসাবে যেটি কিন্তু স্থান ভেদে পরিবর্তনশীল নয়, তাকেই কিন্তু চুজ করতে হবে। আমি এমন একটা জিনিস একক হিসাবে চয়েস করলাম যার মান চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমরা ধরো একক হিসাবে চয়েস করলাম জলের স্ফুটনাঙ্ককে। এবার জলের স্ফুটনাঙ্ক তো আমাদের সমতলে একরকম, পাহাড়ে একরকম। আমি জানি পাহাড়ে গেলে দেরি করে ভাত রান্না হয়, সবকিছু দেরি করে হয়, কারণ আমরা জলের স্ফুটনাঙ্ক আমাদের ওখানে চেঞ্জ হয়ে যায়। তাহলে জলের স্ফুটনাঙ্ককে নিশ্চয়ই আমরা একক হিসাবে ধরতে পারবো না। একক হিসাবে আমাদের অন্য একটা কোনো বেশি মৌলিক জিনিসকে ধরে নিতে হবে। আচ্ছা, আর একটা জিনিস এখানে দেখো, খুব বড় বা ছোট একক যেটা বললাম না, সেটা যেমন যেমন তোমার ওই একটা বড় সমস্যা যে একটা ছোট জিনিস নিয়ে বড় জিনিসকে মাপা, বা একটা বড় একটা বিশাল বাটখারা নিয়ে এসে আমি একটা ভাইরাসের ভর মাপতে পারবো না, এটা যেমন সমস্যাজনক, তেমন তাতে এররও খুব বেশি হয়। কারণ আমরা জানি খুব ক্ষুদ্র জিনিস 2 এককে যদি 1 একক এরর হয় তাহলে সেটা 50% একক এরর, আর 100 এককে যদি 1 একক এরর হয় তাহলে সেটা 1% এরর। অর্থাৎ এররের পার্সেন্টেজটা অনেক বেশি হয় যদি আমি খুব উল্টোপাল্টা জিনিস দিয়ে মাপতে চাই। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এককের প্রতীক লেখার জন্য কিছু নিয়ম ও তার ব্যবহার।
এগুলো হলো কি আমরা তো যেরকমভাবে একক লিখতে পারি, আমরা লিখিও, তো সেরকমভাবে যে কোনোভাবে লিখলে হবে না, তার কিছু বেসিক স্পেসিফিক নিয়ম আমাদের জন্য বেঁধে দিয়েছে, আমরা চেষ্টা করব সেই নিয়মগুলোতেই লিখতে। দেখো কি কি দেখা যাচ্ছে, দেয়া যাচ্ছে ব্যবহারিক উদাহরণ। কি বলছে, প্রতীকের মাঝে ডট চিহ্ন দেয়া যাবে না। অর্থাৎ আমাদের যদি লিখতে হয় কিলোমিটার, কিলোমিটার একটা প্রতীক, এখানে কিলো আর মিটার কিন্তু একই শব্দ, এটাকে কিন্তু কোনোভাবেই EAM লেখা যাবে না। তা সাফিক্স প্রিফিক্স বলে আলাদা করে কিন্তু এখানে কিছু হবে না, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু একটা জিনিসকে ডিফাইন করছে। আচ্ছা, বহু বচনে এস বা ইএস ইউজ করা যাবে না, কার সাথে, প্রতীকের সাথে। প্রতীক বলতে কি, একটা একক একটা সংখ্যা দ্বারা বা একটা সংখ্যা বলছে একটা শব্দ দ্বারা, একটা লেটার দ্বারা ডিনোট করা হয়, তার সাথে কিন্তু তাকে বলা হচ্ছে তার প্রতীক। সেই প্রতীকের সাথে কিন্তু এস বাই এস যোগ করা যাবে না। মানে 5 কেজি কিন্তু 5 কেজি লিখতে হবে আমাদের, আমরা কিন্তু লিখতে হবে ও 5 আছে তাহলে তো আমাদের বহু বচন হবে 5 kgs, এটা কিন্তু হবে না। কেজি মানে কিন্তু কেজি, সেটা 5 হোক 100 হোক যাই হোক না কেন। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, বিজ্ঞানীদের নাম অনুসারে যদি হয়, মানে আইজ্যাক নিউটনের উপর নাম অনুসরণ করে বলের এককের নাম লেখা হয়েছে। এবার যদি কোথাও আমি বানান করে লিখছি, মানে NEWTON, সেক্ষেত্রে কিন্তু আমরা নিউটনকে ছোট হাতে লিখব, 5 নিউটন ফোর্স। যদি ভদ্রলোকের নাম লিখতাম নিউটন ডিসকভার সামথিং, তাহলে কখন কিন্তু নিউটন বড় হাতের হতো, কিন্তু যখন একক হিসাবে লিখবো তখন 5 নিউটন ফোর্স, যখন বানান করে লিখবো তখন নিউটন কিন্তু ছোট হবে। কিন্তু যখন সিম্বল হিসাবে লিখবো তখন কিন্তু নিউটন ক্যাপিটাল লেটার হবে, যেন ভুল না হয়। যেমন নিউটন, পাস্কাল, ডাল্টন, এটা কিন্তু লোকের নাম, এর জন্য এই এককগুলোর প্রথম অক্ষর বা আদ্যাক্ষর বা যেক্ষেত্রে একটাই শব্দ থাকে সেগুলো কি হয়, বড় হাতের হয়। কেলভিন। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে যেমন সেকেন্ড, মিটার, গ্রাম যা যাই হয় সেগুলো কিন্তু সমস্ত কিছুই ছোট হাতের অক্ষর হয়। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, এককের প্রতীকগুলি ছাপাতে সোজা হরফ ব্যবহার করা হয়। যেমন সায়েন্টিফিক নাম লিখতে গেলে আমরা ইতালিক ইউজ করি, বাঁকা হরফ ইউজ করি, এখানে কিন্তু সেরকম হবে না, আমাদের সোজা হরফেই লিখতে হবে। আচ্ছা, 5 নাম্বার পয়েন্ট, দুটি এককের মধ্যে গুণ বোঝাতে আমরা পরপরও লিখতে পারি, আমরা ডট দিয়েও লিখতে পারি, আমরা হাইফেন দিয়েও লিখতে পারি। নিউটন মিটার, পাস্কাল সেকেন্ড, যেই হোক না কেন আমরা যখন লিখবো তখন আমরা পাশাপাশি লিখলেও যা মানে, ডট দিয়ে লিখলেও তাই মানে, হাইফেন দিয়ে লিখলেও তাই মানে। আচ্ছা, একাধিক এককের যখন ভাগ হয় তখন কিন্তু আমরা ভাগ রেখা ইউজ করব বা আমরা বাই সাইন ইউজ করবো, সেটা কিন্তু আমরা খুব কেয়ারফুলি ইউজ করব। দেখো এ বাই 2/c এর মানে কিন্তু খুব জটিল, এর মানে কিন্তু A/B/Cও হতে পারে, আবার A/B/C হতে পারে। সাধারণত কি হয়, এর মানে হলো কি এটা হয়, মানে প্রথমে A কে B দ্বারা ভাগ, তারপর B কে C দ্বারা ভাগ। তো এই ধরনের ক্ষেত্রে আমরা যাব না, আমরা সবসময় কি লিখব, আমরা হয় লিখব A/B/C, মানে কোনো একটা রাশির একক আছে A/BC, A একটা একক, B একটা একক, C একটা একক, তিনটিকে মিলিয়ে যখন আমি একটা একককে লিখবো তখন আমরা হয় এভাবে লিখবো, অথবা আমরা লিখবো A/B ইনভার্স C ইনভার্স, অথবা লিখবো আমরা A/B আর C ব্র্যাকেটে লিখবো। উদাহরণ দিয়ে দেখি কিরকম। ধরো একক আছে জুল, মিটার স্কোয়ার, সেকেন্ড। একে যখন আমরা লিখবো কিভাবে লিখতে পারি, জুল লিখতে পারি, মিটার স্কোয়ার মানে নিচে আছে তার জন্য সেটাকে উপরে নিয়ে গিয়ে টু দি পাওয়ার -2, আর সেকেন্ড টু দি পাওয়ার -1। টু দি পাওয়ার মাইনাস মানে কি, সেটা একের ভাগে আকারে চলে আছে, ঠিক আছে, সেটা সূচকের নিয়ম আমাদের। আচ্ছা, এভাবে লিখতে পারি, অথবা লিখতে পারি যে ডিভাইডেড বাই মিটার স্কোয়ার সেকেন্ড, সেভাবেও লিখতে পারি। তার মানে কি, প্রথমে ব্র্যাকেটের কাজ, মানে আগে মিটারের সাথে সেকেন্ডের গুণ, মিটার স্কোয়ারের সাথে সেকেন্ডের গুণ, তারপর পুরোটাকে জেকে পুরোটা দিয়ে ভাগ, তার মানে এটা, ঠিক আছে। কিন্তু এরকম ভাবে বা এরকম ভাবে আমরা লিখতে পারি না, অর্থাৎ নট ইকুয়াল টু যে মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটার মানে কিন্তু এটা নয়। ওকে, সেম ভাবে এটাও কিন্তু নয়। আচ্ছা, এটার মানে কি, এটার মানে হলো গিয়ে প্রথমে জে কে বা জুলকে মিটার স্কোয়ার দ্বারা ভাগ, তারপর তার সাথে সেকেন্ডকে গুণ,
তাহলে এইভাবে যেটা লেখা, এইভাবে লেখাটা কোনো মানে হয় না, কারণ এতে আমাদের বুঝতে সমস্যা হতে পারে। কাকে কাকে দিয়ে ভাগ করবো সেটা কিন্তু বোঝা যাবে না। সাধারণভাবে বেসিক্যালি যে কি মিটার স্কোয়ার দ্বারা ভাগ, তারপর তাকে এস স্কোয়ার দ্বারা ভাগ করার কথা, কিন্তু সেরকমভাবে আমরা লিখবো না, কারণ এতে আমাদের বুঝতে সমস্যা হতে পারে। আমাদের যেটা প্রচলিত নিয়ম যেটা আমাদের এক্স্যাক্ট নিয়ম, যেটা আমাদের বেঁধে দিয়েছে সেভাবেই লিখবো, কারণ এতে কাকে কে দ্বারা আগে ভাগ করে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপরে পয়েন্ট হলো তাপমাত্রা। দেখো, তাপমাত্রা যদি আমরা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট এককে লিখি তাহলে আমরা ডিগ্রি ইউজ করব, কিন্তু যদি কেলভিন এককে লিখি তাহলে আমরা ডিগ্রি ইউজ করব না। আচ্ছা, এক্ষেত্রে একটা পয়েন্ট বলি, যখন আমরা ডিগ্রি লিখবো তখন ধরো 5 ডিগ্রি সি, এভাবে কিন্তু লিখবো না, আমরা লিখবো 5 ডিগ্রি সি, মানে ডিগ্রি সিটা একসাথে একটা শব্দ, 5-এর উপরে কিন্তু ডিগ্রি না, সি এর আগে ডিগ্রি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 8 নাম্বার বলছে কি, প্রতীকের সাথে যুক্ত উপসর্গ বা ঘাতকে, আচ্ছা একটা প্রতীক যদি থাকে, প্রতীক মানে কি, কিলোমিটার, মিটার, ঠিক আছে, বেগের একক কি মিটার, এই মিটারের সাথে আমি ধরো আগে যোগ করলাম কিলোমিটার, বা আমি ধরলাম মেগামিটার, বা ধরলাম গিগামিটার। যখন কিলোমিটার স্কোয়ার বলবে তখন এরকম বাইরে থেকে দেখানোর দরকার নেই, আমাদের কিলোমিটার স্কোয়ার বললেই হবে, কারণ এর মানে কিন্তু কোনোভাবেই এটা ভেবো না এর মানে কে স্কোয়ার আর মিটার স্কোয়ার, আর এর মানে কিন্তু কোনোভাবেই এটা নয় যে কে গুণ মিটার স্কোয়ার, এটার মানে হলো গিয়ে কিলোমিটার যে পুরো সংখ্যাটা তারই স্কোয়ার হবে। গিগামিটারও তাই গল্প, মেগামিটারও তাই গল্প। অর্থাৎ যদি আমি বলি 5 কিলোমিটার স্কোয়ার ইকুয়াল টু কত মিটার স্কোয়ার, তাহলে কিন্তু আমি করব 5 ইন্টু কিলোমিটার গুণ কিলোমিটার, কারণ দুটো কিলোমিটারেরই কিন্তু স্কোয়ার, এটাকে আমরা কখনো কিন্তু এরকম করব না 5 ইন্টু কিলো ইন্টু মিটার স্কোয়ার, তার মানে কিন্তু এটা নয়, এটার মানে কিন্তু এটা নয়, এটার মানে কিন্তু এটা নয়, ঠিক আছে, এটার মানে কিন্তু এটা, বোঝা গেল। এবার তারপরে আমরা সেটাকে চেঞ্জ করব, 5 ইন্টু কিলোমিটারকে লিখবো 1000 মিটার, তারপরে কিলোমিটারকে লিখবো 1000 মিটার, মানে 5 ইন্টু 10⁶ মিটার স্কোয়ার হবে, বোঝা গেল। এভাবে সংখ্যাগুলোকে আমরা দাঁড় করাই, কোনোভাবে কিন্তু এর মানে আমরা ভাবতে পারি না 5 ইন্টু কিলো মানে 1000 মিটার স্কোয়ার, 5 10⁻³ মিটার স্কোয়ার, এরকম লিখতেই পারি, কিন্তু এরকমভাবে লেখা যাবে না, কারণ এটা সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে। তার জন্য আমাদের কে মিলিমিটার স্কোয়ার লেখার দরকার নেই, কে এম এর উপরে স্কোয়ার দিলেই হবে, ওকে। আচ্ছা, 9 নাম্বার, সাফিক্স প্রিফিক্স যখন আমরা লিখি তখন আমাদের হাইফেন দেওয়া দরকার নেই, ওই ন্যানোমিটার মানে এন এম, গিগামিটার মানে জি এম, মাইক্রোমিটার মানে মিউ এম, ঠিক আছে, পরপর লিখবো, কোনো আমাদের মাঝখানে কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, 10 নাম্বার কি বলছে, মিলিয়ন বা তার বেশি হলে ক্যাপিটাল লেটার হবে, মেগা মানে কি বলছে, মিলিয়ন বা তার বেশি হলে ক্যাপিটাল লেটার হবে, অর্থাৎ আমরা যখন এই পরপর ভাবে সাজাবো, মিলিয়ন মানে কত 10⁻, মেগা মানে 10⁶, 10⁶ এর উপরে যখন হবে, বা 10⁹, 10⁻12, তখন আমাদের যে সাফিক্সটা হবে সেই সাফিক্সটা সবসময় কি হবে, ক্যাপিটাল লেটারে হবে, ঠিক আছে, সেটা হলো কেটনারা বলেছে। আচ্ছা, এটা আমরা বললাম যে ডিগ্রি আর মিটারের যে কি গল্প সেটা আমরা বললাম, ডিগ্রি লেখার সময় যে সংখ্যার উপরে লিখতে হয় না, সেলসিয়াসের আগে লিখতে হয়, সেটা আমরা বললাম। আচ্ছা, আজকে এই অবধি থাকুক, পরের লেকচারে আমরা এককবিহীন ভৌত রাশি পড়ব। এই অধ্যায়টা যেমন ছোট, কিন্তু পড়তে গেলে একটু বোঝাতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ অনেকগুলো টপিকই তোমাদের এখানে জানা নেই, টপিকগুলো তোমাদের সম্পূর্ণ অজানা, তার জন্য একটু বলতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, সেটা হয়তো হবে। তো এই অধ্যায়টা প্রথম কাজ হলো আমার ধৈর্য ধরে পড়া, কারণ এককবিহীন ভৌত রাশি পড়ার পরে আমাদের যে সবচেয়ে বাজে জিনিস আছে সেগুলো আমাদের যে বিভিন্ন এককের যে সংজ্ঞা, তার মধ্যে প্রথম মেইন 3টে একক, মিটার, কিলোগ্রাম তো নয়, গ্রাম আর সেকেন্ড, এই 3টে সংজ্ঞা মুখস্থ করতে হবে। এই 3টে সংজ্ঞা বেশ টাফ,
কিন্তু কিচ্ছু করার নেই, মুখস্থ করতে হবে। হয়তো সব জিনিস তোমরা বুঝবেও না, বা কিছু জিনিস কিছু সংখ্যাও তোমাদের মুখস্থ করতে হবে, কিন্তু কিছু করার নেই। এটা এভাবেই পড়তে হয়, এভাবেই বুঝতে হয়। আস্তে আস্তে কনসেপ্টটাকে নিজের মধ্যে অ্যাবজর্ব করে নিতে হবে, কিন্তু না বুঝে স্কিপ করলে কিন্তু পুরোটাই গল্প হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম আমরা দেখি। আমরা আজকে প্রথমে যে টপিকটা পড়লাম সেটি কিছুই না, সেটি হলো পরিমাপের একক। পরিমাপের এককের মধ্যে আমরা প্রথমে কাকে বলে পড়লাম, একক কত প্রকার ও কি কি পড়লাম, কোনটা স্কেলার কোনটা ভেক্টর পড়লাম, স্কেলার ভেক্টরের পার্থক্য বললাম, টেন্সর কাকে বলে হালকা একটু আইডিয়া নিলাম। আচ্ছা, তারপরে কি আমরা পড়লাম, আমরা পড়লাম আচ্ছা ভৌত রাশির একক কাকে বলে, প্রথমে পড়েছিলাম ভৌত রাশি কাকে বলে, তারপর বললাম ভৌত রাশি একক কাকে বলে, যে কোনো জিনিসকে এককে লেখা যায়, কাদের কাদের একক হিসাবে নেওয়া যাবে একক, তারপরে বললাম একক লেখার পদ্ধতি কি। এই সামান্য 3-4টে টপিক পড়তে গেলাম, আর কিছু বেসিক একক সম্পর্কে আমরা আইডিয়া নিলাম, কেন সেই এককগুলো স্কেলার, কেন সেই এককগুলো ভেক্টর, সেইগুলো আমরা সম্পর্কে জানলাম। এই সামান্য জিনিসটা পড়তেই কিন্তু আজকে প্রায় 1 ঘন্টার লেকচার, 0.5 ঘন্টা 40 মিনিটের লেকচার হয়ে গেল। আচ্ছা, পরের দিন আমরা এককবিহীন ভৌত রাশি, মানে এককবিহীন ভৌত রাশি। এতক্ষণ ভৌত রাশি আবিষ্কার করলাম, তারপর ভৌত রাশির সাথে একককে জোর করে লাগালাম যে না ভৌত রাশিকে একক ছাড়া লেখা যাবে না। এখন আমরা বলছি না, কিছু ভৌত রাশি আছে যাদের একক নেই, কিন্তু তারা ভৌত রাশি, মানে তারা পরিমাপ করা যাবে, কিন্তু পরিমাপ করা গেলেও তাদের আগে পিছিয়ে কিছু লাগানো যাবে না। আবার এমনও কিছু রাশি পাবো যাদের একক নেই, কিন্তু তাদের আবার মাত্রা, মানে তাদের মাত্রা নেই কিন্তু তাদের আবার একক আছে, মানে তারা একটু টাফ হয়ে যাচ্ছে, তাই তো। যাই হোক, এই জিনিসগুলো নিয়ে আমরা পরের লেকচার ডিসকাশন করবো। আশা করি সবাই ভালো থাকবে, পরের দিন দেখা হচ্ছে।